নমস্কার বন্ধুরা, আপনারা বঙ্গবাসী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি সৌরভ, আর আমার সাথে আজ রয়েছে আমার খুবই কাছে ইন্দ্রজিৎ দা। কেমন আছো ইন্দ্রজিৎ দা? ভালো আছি, খুবই ভালো। অ্যান্ড তোর এরকম একটা পডকাস্টে আমি আসতে পেরে, আমাকে অনেকদিন ধরেই তুই বলছিস আসার জন্য, বাট সময় দিতে পারছি না। তো আজকে তোকে এই সময়টা দিতে পেরে এবং তোর সাথে আড্ডা মারতে পেরে আমার খুব ভালো লাগবে। সো ভালো আছি, চলছে। বাহ। আহ, তো দাদা, তোমার একটা বলছিলে যে তোমার জীবনের, আমি আগেও ঘটনাটা শুনেছি কিছুটা, মানে আধ কাপচাড়া, মানে শুনতে পেয়েছিলাম। তো জিনিসটা কি, একটু যদি তোমার জীবনের এটা খুলে বলো যদি। বেসিক্যালি ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমার, বলতে পারিস আমার পরিবারের সাথেই জড়িত। ঠিক আছে, আচ্ছা কেসটা আজ থেকে ধর ওই মোটামুটি বছর 3-4 আগের ঘটনা। আচ্ছা। আমার পরিবারে আমার এক দাদা, জেঠি, জেঠু এবং দিদির সাথে ঘটনাটা ঘটেছিল। বাপরে, মানে নিজেরই একদম পুরো ফ্যামিলি? নিজেরই বলতে কি বলতে, ব্যাপারটা নিজের বলতে হচ্ছে, হ্যাঁ ফ্যামিলি তো নিজের অবশ্যই, তো নিজেরই বলতে পারিস। ভয় পেয়েছিলে ওইটায়? অবশ্যই অবশ্যই ভয় তো অবশ্যই পেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে, গোড়া থেকে আমি শুরু করি ব্যাপারটা। হ্যাঁ, 100। ব্যাপারটা হচ্ছে যে আমার দিদি এবং দাদা, মানে আমার জ্যাঠা জেঠি বাড়িতে ছিল, আমার জ্যাঠা জেঠি দিদি এবং দাদা। তো দিদির সাথে এবং জ্যাঠার সাথে একটা ঘটনা ঘটে এবং পরবর্তীকালে ঘটনাটা ক্যারি ফরওয়ার্ড হয় আমার জেঠি এবং দাদার সাথে। কি হয়, আমার জ্যাঠা খুব একটা মানে ভালো, ওনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিছু ছিল না। তো আচ্ছা দিদি মানে বাড়িতে টিউশনই পড়াতো, দাদাও টিউশনই পড়াতো, অ্যান্ড ওরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতো। এবার দেখ, সরকারি চাকরি পাওয়াটা মুখের কথা নয়, না, সে তো বটে। যথেষ্ট পরিমাণে সাধনা লাগে, খাটনি লাগে, খাটনি লাগে, সাধনা লাগে, একদম লাখ বলেও একটা জিনিস হয়। একদম একদম লাখ বলেও জিনিস হয়। তো আমি এটুকু বলতে পারি, আমার দিদি এবং দাদা যথেষ্ট পরিমাণে খেটেছে। দিদি খাটাখাটনির পর ওই বছর 30-এর মাথায় গিয়ে দিদি সরকারি চাকরি পায়, স্টেট গভর্নমেন্টেরই দিদি সরকারি চাকরি পায়। তো স্কুলে, বেসিক্যালি স্কুলে চাকরি পায় দিদি, মোস্ট প্রবলি গ্রুপ সি বা গ্রুপ ডি জাতীয় কোনো চাকরি বাকরি দিদি পায়। যাই হোক, ও চাকরিতে জয়েন করে। আমি আগেই বললাম তোকে যে জ্যাঠার ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তো বেসিক্যালি 30 বছর পর পড়াশোনা করেছে, করে খাটাখাটনি করেছে, ইভেন কোথাও কম্পিটিটিভের জন্য কোথাও পড়তো না, বাড়িতেই যা কম্পিটিটিভের জন্য পড়তো সেটুকুই, সেলফ স্টাডি একদম। ওটা করে দিদি সরকারি চাকরি পায় এবং সরকারি চাকরি পাওয়ার পর ওদের একটা বাড়িতে একটা খুশির একটা মাহল আসে। কিন্তু খুশির মাহলটা না বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির মেয়ে চাকরি পেয়েছে, মানে এই আবহাওয়াটা বেশি দিন ধরে রইলো না, মানে সেই বাড়িতে এই খুশির যে মাহলটা সেটা বেশি দিন ক্যারি ফরওয়ার্ড হলো না। আচ্ছা। কি হলো, হঠাৎ করে আমার জ্যাঠার শরীর খারাপ, নর্মাল শরীর খারাপ, জ্যাঠাকে হসপিটালাইজ করতে হলো, জ্যাঠার টিবি ধরা পড়লো। ঠিক আছে, টিবি ধরা পড়ে। টিবির আজকে যদি টিবি ফার্স্ট প্রেফারেন্সে যদি টিবিটা ধরা পড়ে, মানে প্রথম স্টেজে যদি টিবিটা ধরা পড়ে না, তো সেটা কিউরেবল, ওষুধ দিয়ে কিউরেবল করা যায়। এবং ওই যাতে কি হয় যে ঠান্ডা লাগবে না, প্রপার ফুড, এই জিনিসগুলো দেখলে আন্ডার কন্ট্রোল থাকে। বাট জ্যাঠার ক্ষেত্রে কেসটা হয়েছে, জ্যাঠার এই জিনিসটা ধরা পড়েছে একদম শেষে গিয়ে। আচ্ছা, মানে লাস্ট স্টেজে টিবিটা ধরা পড়েছে এবং জ্যাঠাকে হসপিটালাইজড করা হয়। জ্যাঠা বাঁচে না, মেয়ে চাকরি পেল। জ্যাঠা খুব সারা জীবন কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, মেয়ে নিজের খাটনিতে নিজের খেটে সরকারি চাকরি পেয়েছে। তো সেটার পরেও যে যখন সুখটা এলো, সেই সুখটা কিন্তু জ্যাঠা দেখতে পেল না, জ্যাঠা মারা গেল। মানে এরকম কন্ডিশন হয়েছে, যেদিনকে দিদির জয়নিং তার আগের দিন শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে।
মানে বাবার শ্রাদ্ধানুষ্ঠান কমপ্লিট করেছে, করে পরের দিন দিদি জয়েনিং করছে স্কুলে। ঠিক আছে চলো, জ্যাঠার বয়সও হয়েছিল। তাও মানে মানসিক, যেটা MS ধোনির এরকম হয়েছিল। হ্যাঁ, একটা মানসিক একটা চাপ তো থাকার কথা। বাবা আজকে যে বাবা সেটাই ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে, সেটাই তো যাই হোক, বাবার চলে যাওয়াটা তো সবাই মেনে নিতে পারে না সেইভাবে। হ্যাঁ। তো দিদি এই জিনিসটা কাটিয়ে উঠেছিল এবং কাটিয়ে উঠে স্কুল যাওয়া আসা শুরু করেছে। এবার 6 মাস হয়েছে স্কুলে জয়েন করেছে দিদি। সবচেয়ে যেটা মানে খুব করুণ যেটা এবার ঘটনাটা ঘটছে, 6 মাস হয়েছে দিদি স্কুলে জয়েন করেছে, হঠাৎ করে দিদির প্রচণ্ড শরীর খারাপ। দিদিকে হসপিটালাইজ করতে হলো। হসপিটালাইজ করার পর দিদির বোন ম্যারো টেস্ট হলো। আচ্ছা। না জানিস তো সেই বোন ম্যারো টেস্ট কেন, কি কারণের জন্য হচ্ছে? হ্যাঁ। যেটা ডাক্তার সন্দেহ করেছিল এবং যেটা বাড়ির বাকিরা সন্দেহ করেছিল সেটাই হলো, দিদির লিউকেমিয়া হয়ে গেছিল। দ্যাট মিনস ব্লাড ক্যান্সার। ও মাই গড। হঠাৎ করে 6 মাস আগে দিদির বাবা মারা গেল, মানে জ্যাঠা মারা গেল। 6 মাসের মাথায় গিয়ে দিদির ব্লাড ক্যান্সার ধরা পড়লো। 8-9 মাসের মাথায় দিদি মারা গেল। 1 বছরের মধ্যে জ্যাঠা এবং দিদি মারা গেল। তো সেই সময় তো দাদা, জেঠি এবং পরবর্তীকালে আমাদের ফ্যামিলির সবাই প্রত্যেকেই ভেঙে পড়েছে, যেটা হয় আর কি বেসিক্যালি। তো এই জিনিসগুলো না, এবং ওদের বাড়িতে বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু করলো। কোনো কিছু ভালো কিছু হচ্ছে না, ভালো কিছু হলেও যেটা স্থায়ী হচ্ছে না। তো এই প্রবলেমগুলো হওয়ার পর, মানে এই প্রবলেমগুলো চলতে থাকছে। ধরে রাখ দিদি মারা যায় 2021, হ্যাঁ 2021। আচ্ছা। আর জেঠুও মারা যায় 2020 শেষে। মানে জেঠু মারা যাওয়ার দিদি মারা যাওয়ার মধ্যে 7-8 মাসের মধ্যে গ্যাপ। ওই ওই কম সময়ের মধ্যে, মানে একটা বছরও না, একটা বছর না, 7-8 মাস ম্যাক্স। 7-8 মাসের মধ্যে পুরো দিদি এবং জ্যাঠা। তো ঠিক আছে, এই জিনিসগুলো ঘটলো, আস্তে আস্তে ওরা কাটিয়ে উঠছে সবই। আমাদের বাড়িতেও এসছে, এসে মাকে বলছে, আমাকে বলছে। এবার বেসিক্যালি আমার, তুই জানিস এই জিনিসগুলো নিয়ে আমি একটু বেশি ঘাটাঘাটি করি। তো আমি জেঠিকে বললাম যে তোমার তো সব কাজে তোমার বাধা আসছে, তো তুমি একবার কোনো পুজো টুজো দাও বাড়িতে, দিয়ে ভালো করে তুমি সব কিছু কাটিয়ে নাও। হতেই পারে, এটা গ্রহের ফেরে হতেই পারে। তো আমার কথা মতো জেঠি এবং দাদা বাড়িতে সত্যনারায়ণের পূজা দেয়, সব কিছু করে। এবার সত্যনারায়ণের পূজা দিতে গিয়ে যে পুরোহিতকে উনি ডেকেছিলেন এবং যজ্ঞ, একটা ছোটোখাটো যজ্ঞও করে, পুরোহিত ওদের বাড়িতে এসে কিছু একটা ফিল করে। আচ্ছা। বেসিক্যালি আমার বাড়ি থেকে জ্যাঠার বাড়ি খুব একটা দূর নয়, আচ্ছা। বাট কোনো একটা কারণের জন্য আমি সেখানে যেতে পারতাম না। এটা মানে এন্টিটি বাধা দিত। হ্যাঁ, আমি তোকে এটাই পরে আসছি, যে আমার না একটা, কি বলবো, সিক্স সেন্স বলবো না কি, কোথাও যদি কোথাও কোনো প্রবলেম থাকে, হয় সুপার ন্যাচারাল যদি কোনো প্রবলেম, বা সুপার ন্যাচারাল ছেড়ে দে, যদি এরকম কোনো থাকে যে আমার এই জায়গাটায় গেলে বিপদ হবে, বা সাপোজ ধর তুই দাঁড়িয়ে আছিস আমার সামনে, তুই বললি আমি ওইখানটায় যাব, আমি যদি তোকে বারণ করি যে ভাই তুই ওখানটায় যাস না, দ্যাট মিনস এটা মাথায় রাখবি যে তোর ওখানে গেলে কোনো প্রবলেম হবে। এটা আমার নিজের ক্ষেত্রেও তাই, আমার অপরের ক্ষেত্রেও তাই। তো কোনো কারণের জন্য আমি সেই জেঠুর বাড়ি যেতাম না। প্রত্যেকের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, এরকম কোনো ব্যাপার না যে সম্পর্ক খারাপ, না সেটা না, প্রত্যেকের সাথে সম্পর্ক খুবই ভালো। তো আমি যেতাম না বেসিক্যালি, তারা আসতো আমার বাড়িতে। তো সেই পুরোহিত যার কথা বলছিলাম, সে কিছু একটা মানে রিয়েলাইজ করে এবং তাকে একটা ঠিকানা দেয়। কাঁচরাপাড়ায় একটা ঠাকুমা আছে যে ঝাড়ফুঁক টাড়ফুঁকগুলো করে। আচ্ছা। তো তার কাছে যেতে বলে। তো এরা তার কাছে যায়, আমার দাদা এবং জেঠি। তো প্রথমেই ঠাকুমার সাথে গিয়ে দেখা করে। ঠাকুমা তাকে বলে যে ঠিক আছে, তুমি পরে যেদিনকে আসবে তোমার বাড়ির একটু মাটি নিয়ে আসবে আমার কাছে। আচ্ছা। হ্যাঁ। তো এটা ধর রোববার করে যায়, মঙ্গলবার দিন আবার যায় মাটি নিয়ে। এবার শুধু দাদা যায়, জেঠি আর যায়নি, দাদা যায়।
এই সম্পূর্ণ জিনিসটা শোনা দাদার কাছ থেকে। আচ্ছা। দাদা তো মাটি নিয়ে ঠাকুমার কাছে যায়, ঠাকুমা মাটিটা হাত দেয়, ঠাকুমা মাটি হাত দিয়ে সঙ্গে সঙ্গে বলে দেয়, এই তোদের বাড়িতে তো কাউকে বাঁচতে দেবে না, তোদের বাড়িতে যা করে রাখা আছে কেউ বাঁচবে না। ঠাকুমাকে গিয়ে তো এত কিছু বলেনি, মানে ঠাকুমাকে একটা গিয়ে হিন্টস দিয়ে গেছিল সেই পুরোহিতটা নাকি? হ্যাঁ, পুরোহিত তো একটা হিন্টস দিয়েছিলই। পরবর্তীকালে জেঠি এবং দাদা যখন ঠাকুমাটার কাছে যায় কাঁচরা পাড়ায়, তখন গিয়ে যা সেটুকু বলেছিল জেঠি যে আমার 1 বছরের মধ্যে আমার স্বামী, আমার বড় মেয়ে মারা গেছে, আমার ছেলে সরকারি চাকরির চেষ্টা করছে। দাদা কিন্তু জুয়েল ছেলে একদম, আচ্ছা। মানে 2-3বার টানা WBCS মেন্স পাস করেছে, একবার তো ইন্টারভিউ অবধি গেছিল, বাট ফেল করে গেছে ইন্টারভিউতে। তো সে জুয়েল ছেলে, বাট স্টিল সব কিছু দেখতে পারে। হ্যাঁ, শিক্ষিত ছিল, দিদিও শিক্ষিত ছিল, সব কিছু থেকে একটা বাধা। তো দাদাকে দাদা যখন নেক্সট টাইম জাস্ট এইটুকু বলে এসছে যে আমার বাড়িতে সব কিছু বাধা আসছে, 1 বছরের মধ্যে আমার স্বামী, আমার মেয়ে মারা গেছে, যেটি গিয়ে বলেছে আমার ছেলে গেছে, সব কিছুতে আমার বাধা আসছে, বাধা কাটানোর জন্য আমি এসেছি। তো তখনই ঠাকুমা বলেছিল যে মাটি নিয়ে আসবি বাড়ির থেকে একটুখানি। তো দাদা মাটি নিয়ে গেছে। কাঁচরাপাড়ার যে ঠাকুমা, হ্যাঁ, কাঁচরাপাড়ার যে ঠাকুমা, রোববার করে জেঠি আর দাদা গেছিল। তো আবার ধর ওই মঙ্গলবার দিন আমার দাদা গেছে মাটি নিয়ে। তো মাটি নিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুমা বলে দিয়েছে যে তোর তো ওই মাটিতে তো কেউ যা মাটিতে বাড়িতে যা করে রেখেছে, কেউই তো বাঁচবে না, তোদের সবাইকে শেষ করে দেবে। তোর বাবাকে শেষ করেছে, তোর দিদিকে শেষ করেছে, এরপর তোকে শেষ করবে, তোর মাকে শেষ করবে। বাপরে। তো বললো যে কি করা যায়, দাদা তখন বলছে কি করা যায়। বললো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমি কাটিয়ে দেবো। শনিবার দিন করে তুই তোর মাকে নিয়ে আসবি, অ্যান্ড এই শনিবার আজকে তো তুই বাড়ি যাবি, তোকে আমি একটা জিনিস দিয়ে দেবো, একটা ঘটের মধ্যে, ছোট ঘটের মধ্যে একটা জিনিস বানিয়ে তোকে দিয়ে দেবো, ওটা নিজের দালান ঘরে রাখবি। আচ্ছা। আর এই মঙ্গলবার থেকে শনিবার অবধি খুব সাবধানে থাকবি, ঠিক আছে? তো অনেক কিছু তোদের উপর আসতে পারে, অনেক কিছু ভয় পেতে পারিস। যদি মনে হয় ভয় পাচ্ছিস, তাহলে কোথাও কোনো আত্মীয় বাড়ি চলে যেতে পারিস, ওই ঘরটার সাথে রাখবি তোর এবং তোর মায়ের কাছে। আচ্ছা। ঘরটা তোদের কাছে রাখবি, আশা করি কিছু হবে না। ঠিক আছে, দাদা তো ওই ঘট নিয়ে চলে এসে বাড়িতে জেঠিকে বলেছে ঠাকুমা কি বলেছে। তো জেঠি না বুঝতে পেরেছে যে কে করেছে এটা। আমি সম্পর্কটা বলবো না, কারণ তাকেও আমি খুব ভালো করে চিনি, সম্পর্কটা আমি বলবো না। যে করেছে সম্পর্কে সেও তো আমার আত্মীয়ই হয়। তো জেঠি এবার সেই জিনিসটা বুঝতে পেরে আর কিছু বলেনি। তো ওই যে জিনিসটা বানিয়ে দিয়েছিল, সেই জিনিসটা তোর সাথেই ছিল। এইভাবে দিন কাটছিল, মঙ্গল গেল, বুধ গেল, বৃহস্পতি গেল। এবার শনিবার দিন যখন ঠাকুমা থেকে ওই মঙ্গলবার অবধি খুব সাবধানে থাকে। হ্যাঁ, শনি থেকে মঙ্গলবার অবধি, কারণ সরি না, মঙ্গল থেকে শনি, রোববার তো গেছিল, শনিবার আবার দাদা মাটি নিয়ে গেল মঙ্গলবার। তো ঠাকুমাটা বলে দিল মঙ্গলবার থেকে শনিবার দিন তোরা আসবি, আমি একটা ক্রিয়া করে দেবো, এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস বলে দিয়েছিল, এগুলো অ্যারেঞ্জ করবি, করে আমার কাছে নিয়ে আসবি, ঘন্টাখানেকের ব্যাপার, আমি সম্পূর্ণটা অ্যারেঞ্জ করে দেবো, আমি করে দেবো সব কিছু, যা তোদের আছে কেটে যাবে, সাবধানে থাকবি। তো এবার আসে মেন জায়গাটা, শুক্রবার দিন কি হয়, বেসিক্যালি দাদা গিয়ে দশকর্মার দোকান থেকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠাকুমা আনতে বলেছিল, তো সেগুলো নিয়ে আসার পর তোর ওই সন্ধ্যাবেলা যায়, নিয়ে আসে এবং রাতে খাওয়া দাওয়া করে। রাতে খাওয়া দাওয়ার পর জেঠি খাবারের বাসনগুলো নিয়ে বাইরে কলপাড়ে যায় রাখতে। এবার জেঠিদের বাড়ির যে পাঁচিলের পাশে দেখবি অনেক জায়গায় ঢালাই ল্যাম্পপোস্ট হয়। আগেকার দিনে, এখনো তুই বিভিন্ন অনেক জায়গায় দেখতে পাবি ঢালাই ল্যাম্পপোস্ট। আজকে আমার তোর বাড়ির সামনে যেগুলো ল্যাম্পপোস্ট গুলো আছে, ওগুলো দেখবি সব পিলারের ল্যাম্পপোস্ট টাইপের হয়, অনেক জায়গায় ঢালাই ল্যাম্পপোস্ট হয়। ওদের বাড়ির ঠিক পাঁচিলের উল্টো সাইডে, পাঁচিলের ধারেই বলতে পারিস, একটা ঢালাই ল্যাম্পপোস্ট অনেকদিন ধরে আছে। ঢালাই ল্যাম্পপোস্টটা
হাফ ভেঙেছে, ওপর থেকে হাফ ভেঙে জেঠির মাথায় পড়েছে। OMG! বুঝতে পারলি? যেটা অস্বাভাবিক ব্যাপার, মানে হওয়া সম্ভব নয়। হাফ ভেঙে কেন পড়বে ভাই? পুরোটাই পড়ে যেত। পুরোটাই পড়ে যেত, কোনো ঝড় নেই, কোনো ফাটাফুটি নেই ওর মধ্যে, যে হ্যাঁ জানি জিনিসটা বিপজ্জনক হয়ে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। না, সেরকম কোনো কিছুই নেই, জাস্ট হাফ ভেঙে পড়েছে। হাফ ভেঙে জেঠির মা কপালে 16টা সেলাই পড়লো, কপাল থেকে মাথা অবধি, মানে একদম মাঝ বরাবর 16টা সেলাই পড়লো জেঠির। এবার শনিবার দিন যে যেতে বলেছিল সেটা আমরা জানতাম যে শনিবার যেতে বলেছে, তো আমরা জানি শনিবার হয়তো যাবে। রোববার হয়ে গেছে, রোববার দিন দুপুরবেলা দাদা ফোন করেছে আমার বাবার ফোনে। আমি ফোন করে বলছে, কাকা এরকম মায়ের না মাথা ফেটে গেছে। বলছে কি করে? বলে ল্যাম্পপোস্ট ভেঙে ল্যাম্পপোস্ট মাথায় পড়েছে, সে মাথা ফেটে গেছে। তো আমার রোববার দিন আমি ছিলাম না, এখানে বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি সোমবার দিন ফিরি। এবার সোমবার দিন ফিরে আমি অফিস যাই, অফিস থেকে চলে আসি মোটামুটি 7টা সাড়ে 7টার সময়। তো মা বলে যে চল একটু জেঠিকে দেখে আসি, জেঠির নাকি মাথা ফেটে গেছে। তো আমি শুনে অবাক হলাম, এবং কারণটা তো খুবই অস্বাভাবিক, যে একটা ল্যাম্পপোস্ট ভেঙে মাথায় পড়ছে, রহস্যময়। হ্যাঁ অবশ্যই। তো বাবা কিছু ফল আনলো, হরলিক্স আনলো কিনে, আমাকে বললো যা মায়ের সাথে দেখে আয়। তো আমি গাড়ি নিয়ে চলে গেলাম মাকে নিয়ে জেঠির বাড়িতে। এই যে জেঠির বাড়ি আমি গেলাম, আমি লাস্ট টাইম জেঠির বাড়ি গেছিলাম যখন দিদি মারা যায়। মানে এতদিন ওর মধ্যে ঢুকতে পারতি? আমি যেতাম, আমি কোনো কারণে যেতাম না, আমার ইচ্ছা করতো না ধর। এবার তো বাড়ির ডেসক্রিপশনটা দিই। জেঠির বাড়িটা হচ্ছে ওই কিরম বলতো, এভিল ডেড বা রেসিডেন্ট এভিলের যে বাড়িটা, গেছো বাড়ি টাইপের। বাড়ির এরিয়া অনেকটা জুড়ে, মাঝখানে একদম বাড়ি, মানে জমিটার মাঝখানে একদম বাড়িটা, চারিপাশে গাছপালা, বাংলো টাইপের দেখতে। মানে এরিয়াটা বাংলো টাইপের, বাড়িটা নয়, এরিয়াটা বাংলো টাইপের দেখতে। আর আমি ঢুকেছি, আমি গিয়ে আমার গাড়িটা রাখলাম বাইক নিয়ে। তো বাইকটা রাখলাম, আমি দেখলাম যে ল্যাম্পপোস্ট সেটা ভেঙে পড়েছে, সেটা মানে হাফ ভেঙে ওটা ভেতরের সাইডে, পরে ওরা পাড়ার লোকজন ওই যে ভেঙে ল্যাম্পপোস্টটা যেটা পড়েছে অর্ধেকটা ওটা সাইড করে দিয়েছে। এবার আমি জেঠির কাছে গেলাম, জেঠি দেখলাম ঘরের মধ্যে বসে আছে। দাদা বেসিক্যালি পাশের ঘরে টিউশন পড়াচ্ছিল বাচ্চাদেরকে। তো জেঠির সাথে কথা বলছি, জেঠিকে বলছি যে এই বাড়িটা তো জঙ্গলময় কেন? মানে দিনের বেলাতে বাড়িতে সূর্যের আলো ঢুকতে পারে না, এত পরিমাণ গাছ। জেঠি আমাকে বলছে যে যা তুই গাছ দেখছিস সেখানে, একটা গাছে আমরা নিজেরা পোতা, একটা আম গাছ আছে সেটা আমরা নিজেরা পুঁতেছি, বাকি যে বড় বড় গাছ আমরা কিছু পুঁতিনি, হয়েছে গাছগুলো। তো আমি বললাম যে তুমি গাছ পাছগুলো কাটার বন্দোবস্ত করো আর বাড়িটাকে পরিষ্কার রাখো, বাড়িতে তোমার সূর্যের আলোই ঢোকে না। হ্যাঁ সূর্যের আলো ঢোকে না, আমাকে ওই জামা কাপড় কিছু ধুলে রাস্তায় ওই ল্যাম্পপোস্টের গায়ে যে দড়ি বেঁধে একটা আর মানে ওখানে জামা কাপড় শুকাতে দিতে হয়, কারণ আমার বাড়িতে তো সূর্যের আলো ঢোকেই না, শুকাবে কি করে জামা কাপড়। যাই হোক, এইবার আমি তোকে বলি কেসটা কি হলো। আমি বসেছি, ঠিক আছে, জেঠির খাট সামনে, খাটের উল্টো দিকে দুটো চেয়ার, এক চেয়ারে আমি, এক চেয়ারে মা, জেঠির সাথে বসে গল্প করছি। জেঠি বসে আছে দক্ষিণমুখী, আচ্ছা, আমরা জেঠির মুখোমুখি, মানে আমরা উত্তরমুখী, আচ্ছা, আমাদের পূর্ব দিকে দরজা, আর পশ্চিম দিকে জেঠির বাড়ির যে দেয়ালটা, ঘর বুঝতে পারলি? মানে ধর এরকম বসে আছি, ধর এইটা উত্তর দিক, এই উত্তর দিকে ধর জেঠির খাটটা এরকম রয়েছে, জেঠি এখানে বসে আছে দক্ষিণমুখী মুখ করে, আমি আর মা এখানে বসে আছি, আমাদের মুখটা উত্তরমুখী, পূর্ব দিকে দরজা, আচ্ছা, ঠিক আছে। সন্ধ্যা হয়েছে, আমি দরজার সাইডে বসে আছি, মা আমার পাশে কথা বলছে। এবার পেরিফেরিয়াল ভিউতে আমি অনেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ পেরিফেরিয়াল ভিউ, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি উত্তরমুখী হয়ে রয়েছে, তাহলে আমার ডান দিকটা পড়বে পূর্ব দিক। আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে
পূর্ব দিক থেকে দরজার আড়াল থেকে কেউ আমাকে দেখছে, ঠিক আছে? যে দেখছে তার হাইট হবে অ্যাপ্রক্সিমেটলি 5'7", 5'10". আচ্ছা এবার যে দেখছে তাকে কিন্তু আমি কোনো মানে আকৃতি দিতে পারবো না, আচ্ছা কারণ আমি পেরিফেরিয়াল ভিউতে যখন দেখলাম যে দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে সাইডে পেছনে উকি মারছে, আমি যখনই পুরো মাথাটা না ঘুরিয়েও জাস্ট আর চোখে যখন দেখার চেষ্টা করলাম পূর্ব দিকে, আমার ডান দিকে দরজাটায়, জাস্ট সরে গেল, বাপরে, জাস্ট সরে গেল। আমার কিছু এখন- একটা এখনই শুনে গায়ে কাটা দিয়ে দিচ্ছে। গুজবাম্পস। আমার তো মানে প্রথমবার আমার কিছু ফিল হয়নি, হ্যাঁ প্রথমবার আমার কিছু ফিল হয়নি, জাস্ট সরে গেল। হুম, একটা সাদা রঙের কিছু একটা, তাকে আমি কোনো আকৃতি দিতে পারবো না, কারণ পেরিফেরিয়াল ভিউতে সে ছিল, বাট আমি যখন আর চোখে দেখার চেষ্টা করলাম সে তো সাইড হয়ে গেল, আমি বুঝতে পারলাম সাইড হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গেই, এবার মা কথা বলছে যেটির সাথে ধর এই তোমার এই হয়েছে, মাথাটা ফেটে গেছে, স্টিচ করেছে, ওষুধপত্র ঠিকঠাক খাবে, এই নিয়ে জেনারেল কনভারসেশন। তাদের মধ্যে হচ্ছে। হ্যাঁ, আমি আউট অফ দ্য কনটেক্সটে গিয়ে একটা প্রশ্ন করলাম, জেঠি তোমার বাড়িতে কি বেড়াল কুকুর টুকুর কিছু আছে নাকি? জেঠি বলছে না, কেন, আমার বাড়িতে তো বেড়াল কুকুর কিছু নেই। ও আচ্ছা ঠিক আছে। আবার তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, ইতিমধ্যে দাদাও এসছে পাশের ঘর থেকে, হুম, স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিয়েছে, ওরা তারা করছে পাশের ঘরে। তো এবার দাদার সাথে কথা বলছি, টুকটুক করে কথা বলছি, দাদাও কথা বলছে, একসাথে চারজনেই কথা বলছি। আবার মানে মিনিট 5-7 পর আবারও পেরিফেরিয়াল ভিউতে বুঝতে পারছি যে ক্রিয়েচারটা বা যেটাই যে আমি দেখেছিলাম দরজার আড়ালে, সে আবার ওখানে দাঁড়িয়ে আছে। হুম, আমি এটাই তো। আমি এবার যখন বুঝতে পারছি, যেই আমি আর চোখে দেখলাম সেম, আবার যখন সরে গেল, এইবার ভাই আমার গায়ে কাটা দেওয়া শুরু করেছে যে কিছু একটা আছে। প্রবলেম আছে। এবার বেসিক্যালি সোমবার ছিল, আমি অফিস থেকে চলে এসেছি, মানে অফিসের আমার কাজ শেষ করে আমি বাড়ি এসেছি। আমি ধর জেঠির বাড়িতে আমি আর মা ঢুকেছি মিনিট 15-20 ম্যাক্স হবে, একদিন পরে আমি জেঠির বাড়ি গেছি। আমি মাকে বলছি মা তুমি চলো, মা বলছে এই তো এলাম। আমি বললাম, না আমার 8টা, আমার 8:30 থেকে একটা মিটিং আছে, আমাকে মিটিং জয়েন করতে হবে, আচ্ছা তো তুমি চলো, কিছু রিপোর্টসও রেডি করতে হবে সিস্টেমে অফিসে। বসে, হ্যাঁ সিস্টেমে বসে অফিসে কিছু রিপোর্ট রেডি করতে হবে, তুমি বাড়ি চলো এখনই। মানে কিছুটা বলপূর্বক আমি মাকে নিয়ে এলাম, আচ্ছা, ঠিক আছে? ওখানে মনে হয় ওই এন্টিটিটা থাকতে দিচ্ছে না, মানে তো। একদম মানে থাকতে দিচ্ছে না, বড় কথা সেটা পরের কথা। দেখ, আমি জাস্ট দেখতে পেয়েছি কিছু একটা আছে, হুম, এর বেশি তো আমি আর কিছু জানি না। হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে মাকে আনলাম, মাকে বাইরে আনলাম। আমি বাইরে যখন বেরোলাম, উঠোনে যখন লাইটটা জ্বালালাম, আমি চারিপাশ দেখলাম, যদি একটা কুকুর বেরোলো আসে, কারণ দুপাশে জঙ্গল টাইপের, জঙ্গল ঠিক বলবো না, ওই ডোবা ছিল, ডোবাটা ভর্তি হয়ে গেছে বড় বড় কচুরিপানায়। তো কুকুরটাকে যদি বেরোতে হয়, ও সামনে দিয়ে বেরোতে হবে। হ্যাঁ মেন গেট আর দালানের যে দরজা, এটা প্যারালালি সোজা, যদি কেউ ঢোকে আর বেরোয় তো তাকে দেখা যাবে। হুম, তো কেউ ছিল না, মানে বাইরে বেরোলাম, রোড ল্যাম্প জ্বলছে ঠিকই, রোড ল্যাম্পের আলো বাড়ির ভেতরে আসছে না, মানে উঠোনের যদি লাইটটা না জ্বালাতো মিশমিশে অন্ধকার জায়গা বলে বাড়ির ভেতরটা, এত গাছপালার জন্য। আমি বেরোলাম, বাইকটা ঘোরালাম, মাকে বসালাম, বললাম মা যদি বাঁচতে চাও ওইখানে আর যেও না। আমি বলছি কেন, কি হয়েছে? আমি পুরো মাকে পুরো বৃত্তান্তটা বললাম। বাড়ি এলাম, বাড়ি এসে আমি মাকে, মা আমাকে বলছে যে তুই ভালো করে আগে চান কর, তুই ভয় পেয়েছিস। দেখ বেসিক্যালি আমি ভয় পাইনি, কারণ এই জিনিসগুলো, পেরিফেরিয়াল ভিউতে তো হ্যাঁ দেখতে পেরিফেরিয়াল পেরেছিস। ভিউতে আমি যেটা দেখেছি, এই জিনিস আগে আমি ফেস করেছি। গুড স্পিরিটস আর এভিল স্পিরিটসও থাকে। হ্যাঁ, গুড স্পিরিট এভিল স্পিরিট থাকে, বাট সাম্প্রতিককালের ইতিহাস যদি তুই দেখিস ওদের বাড়ি, তো গুড স্পিরিট থাকলে তো এগুলো হওয়ার কথা না। অ্যান্ড তুই মনে করে দেখ ঠাকুমাটা কি বলেছিল, কাঁচরাপাড়া যিনি ঠাকুমা ছিলেন তিনি বলেছিলেন যে বাঁচতে দেবে তোর না। বাড়িতে যা করে রেখেছে বাঁচতে দেবে না। হ্যাঁ, মাটিটা যখন নিয়েছে। হ্যাঁ,
বেসিক্যালি যেটা পরবর্তীকালে জানা যায়, দাদাকে আমি এই বিষয় নিয়ে কিছু বলিনি, জেঠিকেও কিছু বলিনি। জাস্ট মাকে বলেছি তুমি ওদেরকে সাবধান করো যে তোরা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটাকে কাটা। তোর মায়ের মধ্যে কনফিডেন্সিয়াল বিষয়টা ছিল। হ্যাঁ, কেন বলিনি এর পেছনেও কারণ আছে যে আমি তো বলতেই পারতাম যে দেখ ভাই তোর বাড়িতে এই প্রবলেম হয়েছে, এই দেখেছি আমি। কোনো একটা জায়গায় না নিজেদেরও সেফ থাকতে গেলে অনেক কিছু চেপে যেতে হয়। ঠিক। কারণ একটা ছোট আমি তোকে উদাহরণ দিয়ে রাখি, আমার এক বন্ধুকে হেল্প করেছিলাম এই বিষয়টা নিয়ে আমি। তো সেই ঘটনা আমি অন্য কোনো একদিন বলবো। আমার এক বন্ধুকে আমি বঙ্গবাসীরা আবার ইন্দ্রজিৎ দাকে পাশে পাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাকে তুই জবে ডাকবি, আমি যদি ফ্রি থাকি, অফিসের কাজ থাকে তো আমি যদি ফ্রি থাকি আমি 100 বার আসি। তো আমি আমার এক বন্ধুকে হেল্প করেছিলাম এই জিনিসটা নিয়ে। পরবর্তীকালে দিন তিনেকের মধ্যে আমি দেখতে পাই আমার বাবার স্ট্রোক অ্যাটাক হয়েছে। আচ্ছা। তো সামহাউ আমি কোনো জায়গা টু সাম এক্সটেন্ট অবধি নিজেরটা আগে দেখে নেওয়া উচিত, তারপরে অপরকে হেল্প করা উচিত। হ্যাঁ। তো আমি একটা লিমিটলেস অবধি একটা লিমিট অবধি আমি হেল্প করতে পারি, লিমিটলেস হেল্প আমি করতে যেতে পারবো না, কারণ ভাই আমারও প্রবলেম হবে। জাস্ট লাইক হয়তো যে এন্ট্রিটাকে আমি দেখেছিলাম সে হয়তো আমাকে ওয়ার্ন করতে এসেছিল যে ভাই তুই সাবধান হয়ে যা, তুই এর মাঝে ঢুকিস না, আমার তোর সাথে কোনো শত্রুতা নেই, আমার যেটা কাজ আমি সেটা করতে এসেছি, তুই মাঝে আসিস না। তো বেসিক্যালি আমি আর যাইনি। এবার তোর বেসিক্যালি যেটা পরে জানা গেছে যে পিশাচ চালনা করা হয়েছিল ওদের বাড়িতে। ওরে বাবা। পিশাচ চালনার মেন মোটো ছিল প্রত্যেককে শেষ করে দাও এক এক করে। মানে তুই একটা কথা ভাব, আজকে মানুষের রাগটা কোন লেভেল অবধি গেলে এত মানে একটা ঘৃণ্য কাজ এটা করতে পারে, যে পিশাচ চালনা। ওই জেঠির বাড়িতে পিশাচ চালনা করা হয়েছিল। যে বা যারা চালনা করেছিল তারা দেখতে গেলে কিছুটা সময়ের জন্য হয়তো তাদের মনে হবে তারা আমরা কিছুটা সফলতা পেয়েছি, যে জ্যাঠা চলে গেল, যে দিদি ছিল খুব ভালো মেয়ে ছিল দিদি, সে মারা গেল, সে সরকারি চাকরি পেল, সে মারা গেল। দাদা এতদিন ধরে ট্রাই করছে সরকারি চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সব কিছুতে বাধা, ওদের সব কিছুতে বাধা। তো আলটিমেটলি ওই যে ঠাকুমা ছিলেন, কাঁচাপাড়ার ঠাকুমা, তো তিনি একটা ক্রিয়াকর্ম করে দেন। ক্রিয়াকর্ম করে দেওয়ার পর ওদেরকে বলা হয় যে একটা জাস্ট কি বলে ওই একটা মাটির সরার মধ্যে কিছু জিনিস দেয়, এই জিনিস দিয়ে বলে যে তোরা এই জিনিসটা নিয়ে জলে ভাসাবি এবং বাড়িতে ঢুকবি না সেই রাতটা। সেই রাত তোরা বাড়িতে যাবি না। কাঁচরাপাড়া থেকে ওরা বেরিয়েছে, বলছে তোরা গঙ্গার জলে ভাসিয়ে দে, তোরা অন্য কোথাও চলে যা সেই রাতটার জন্য, বাড়িতে যাবি না সেই রাত। তো বাড়িতে তালা ফালা দিয়ে সব কিছু দিয়েই ওরা কাঁচরাপাড়া গেছিলো। দেন কাজকর্মটা হয়, মাটির যে সরাটা ছিল সেটা গঙ্গায় ভাসায়। দেন জেঠির এক মাসি থাকে, বোন থাকে, মানে দাদার এক মাসি থাকে, তোর মদনপুরের দিকে মোস্ট প্রবাবলি, তো তার বাড়ি চলে যায়, কন্ট্যাক্ট করেই যাই আমরা আসছি। সেও সবটা জানতো, তো থাকে। পরের দিন সকালবেলা ট্রেন ধরে তারা বাড়ি ফেরে, ইছাপুরে ফেরে। অ্যান্ড দেন বাড়ি ফিরে যখন বাড়ি ঢোকে, বাড়ি পুরো তছনছ হয়ে রয়েছে। পুরো তছনছ কি সেন্সে? এই যে এত বড় বড় গাছের কথা বললাম, বাড়িতে গাছগুলো রয়েছে, সারা রাস্তা দিয়ে এসছে, কোনো ঝাপটা যে ঝড় হয়েছে তার কোনো সেরকম ক্লাইমেটিক কন্ডিশন কিছু ছিল না। বাড়ি এসে দেখছে যে আম গাছটা ওরা পুঁতেছিল সেই আম গাছটা বাদে তার ডালপালা তো নিচে পড়ে রয়েছে, বাদ বাকি মোটামুটি বড় ছোট সব গাছই জাস্ট ভেঙে পড়ে রয়েছে। ওদেরকে বাড়ি আসতে দেখে পাড়ার কিছু লোকজন, যে তোমাদের বাড়িতে কালকে কি হয়েছিল বলো তো? ওরা বলছে কেন কি হয়েছে? বলে বাড়ি তোমরা গিয়ে দেখবে যাও। ওরা ভেবেছে চোর ডাকাত কিছু এসেছিল কিনা, গিয়ে দেখছে মনে হচ্ছে সারা পাড়া শান্ত ছিল কাল সারা রাত,
শুধুমাত্র ওদের বাড়িটার মধ্যেই যেন একটা কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এটাই তো লক বাবা। খুলে লক খুলে আমার ভাই গুজবাম্স কাটা দিয়ে দিচ্ছে গা। হ্যাঁ, লক খুলে যখন ঘরে ঢুকেছে, পুরো ঘর তছনছ। ড্রেসিং টেবিলটাকে ফেলে রেখেছে খাটের মধ্যে, রান্নাঘরের বাসনপত্র সব নিচে পড়া, ঠিক আছে। আলমারির গায়ে, যেহেতু স্টিলের আলমারি ছিল, মনে হচ্ছে কেউ পেরেক জাতীয় বা ধারালো কোনো জিনিস দিয়ে, 3খানা ধারালো জিনিস দিয়ে জাস্ট স্ক্র্যাচ করেছে। আরে বাবা, মানে সেই পিশাচিনিরই ওটা মনে হয়। হ্যাঁ, এইবার কি হয়েছে, তো এই জিনিসপত্র দেখার পর তো যাই হোক সবারই ভয় লাগার কথা। এত কিছু যে হবে সে তো ঠাকুমা জানতো, ঠাকুমা তো আর এদের কিছু আর বলেনি যে এই জিনিসগুলো ঘটতে পারে। তো যাই হোক, এবার এরা ঠাকুমাকে ফোন করে জানায়। ঠাকুমা বলে যে এই জন্যই তো তোদেরকে আমি বাড়ি যেতে বারণ করেছিলাম, যে জানতাম তো যে ও বাড়িতে যে বাড়িতে আছে সে তোলপাড় করবে, সে তোলপাড় করে দিয়ে বেরিয়ে গেছে তোর বাড়ি থেকে। এইবার যে তুই ঢুকেছিস, তোদের আর কোনো ভয় নেই। তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছে। এখন যেটুকু জানি সব কিছু ঠিক হয়েছে। বাড়ি ঘরও মোটামুটি এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখন। তো মোটামুটি তো সবই এখন আন্ডার কন্ট্রোল। জেঠিও ভালো আছে, দাদাও ভালো আছে। দাদার মোস্ট প্রবাবলি কোথাও একটা হয়তো ইন্টারভিউ দেবে করছে, মানে প্রিলিমিনারি এক্সাম পাস করেছে, মেন্সও পাস করেছে, ইন্টারভিউ দেবে। তো এখন অনেকটা স্মুথ ওদের জীবনটা। কাউ ফার্স্ট জীবনে ফেসে। আচ্ছা ইংরেজি দা, তোমার মানে আমি তোকে একটা কথা বলে রাখি, যে ঘটনাটা কি জানিস তো, এই যে এই জিনিসটা, এই যে পুরো টপিকটা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মানে একটা মানে আচ্ছা, এর মাঝে যেটা আমি বলতে ভুলে গেলাম, এখনো পাড়ার লোকজন মাঝে মাঝে দেখে বিশেষ করে একটা সন্ধ্যাবেলায় ওদের ওই বাড়িতে, মানে বাড়ির উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণ, মানে উত্তর কোণাকুনি কিছু একটা কালো আবজা ছায়া মনে হয় জাস্ট পাস করে যায়। বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে এই জিনিসটা ওদেরকে বলেছে, তো ওরা হয়েছে যে আলটিমেটলি আমরা এত খরচ করলাম, কাজ কি মিটলো না, ওরা ওই ঠাকুমার সাথে আবার কন্ট্যাক্ট করে। আচ্ছা, তো ঠাকুমা ওদেরকে জানায় এই জিনিসটা তোদের বাড়িতে বহু বছর ধরে ছিল, এখন নেই, কিন্তু ও যে তোর বাড়িতে ছিল সেই যে একটা ভাইবস তোর বাড়িতে সে সময় ছিল, সেই জিনিসটা এখন মাঝে মাঝে দেখা যায়, বাট অ্যাকচুয়ালি নেই। কিন্তু ওটা ওর চলাচলের পথ ছিল। ফ্রিকোয়েন্সিটা হালকা হালকা এখনো রয়ে গেছে। না, ফ্রিকোয়েন্সি না, মানে ও ধর এই উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণে যে ওর যাতায়াতের রাস্তা ছিল, যে যেত, এইটা কোনো কোনো সময় তিথি নক্ষত্র ওয়াইজ কোনো সময় না এখনো দেখা যায়, বাট অ্যাকচুয়ালি ও এক্সিস্ট করে না। আচ্ছা, এইটাকে যদি মানে বলতে চাস, একটা টার্ম আছে, সেটা হচ্ছে মানে রেসিডেন্সিয়াল হরর। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তুই কি বলছিলি বল। হ্যাঁ ইন্দ্রজিৎদা, তোমার তো ঘটনাটা শুনলাম, মানে নিজেরই খুবই ভয় কাটাও দিয়েছে, আমার গুজবাম্পস উঠে গেছিল। তো তোমার মধ্যে কি ভূত প্রেত আছে? দেখ, এই যে ভূত প্রেতের যে ঘটনাটা তুই মানে প্রশ্নটা করছিস, বেসিক্যালি ভূত প্রেত যে আমরা দেখি বা শুনি, বেসিক্যালি আমরা এই কনসেপ্টটা আসছে কোত্থেকে আমাদের, প্রথমত তো গল্প, সেকেন্ড হচ্ছে কিছু হরর মুভি, এই থেকে তো তো এখানে তো একটা ফিগার দেখাচ্ছে, যেটা সাদা শাড়ি পরা কেউ একটা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো এই জিনিসগুলো না ফিগার আউট করা পসিবল নয়। কেন পসিবল নয়? অ্যাকচুয়ালি ভূত প্রেত পিশাচ যেটা বলছি, এগুলো কি, এগুলো তো একটা একটা এনার্জি, রাইট, বাট এনার্জির কোনো শেপ তো দেওয়া যায় না। তাই ভূত প্রেত পিশাচ যদি টার্ম ওয়াইজ বলিস, সেটা হয়তো এক্সিস্ট করে না, বাট এই নেগেটিভ এনার্জি তো এক্সিস্ট করে, যেগুলো আমাদের জীবনকে অনেকটাভাবে ম্যানিপুলেট করে। কারণ
তুই দেখবি আম, যে একে ভূতে ধরেছে বা ওকে ভর করেছে, হ্যাঁ যেটা আমরা বলি পজেসড, হ্যাঁ পজেশন হয়েছে। বেসিক্যালি কেউ এসে বা কোনো ওই যেটা মুভিতে দেখায় একটা সাদা শাড়ি পরা কোনো একটা ফিগার এসে ওর মধ্যে সাট করে ঢুকে গেল শরীরের মধ্যে, এইগুলো হয় না ভাই। এগুলো জাস্ট বইটাকে অতিরঞ্জিত করার জন্য, কোনো মুভিটাকে অতিরঞ্জিত করার জন্য এই ফিগারটাকে দেখানো হয়। কিন্তু এনার্জিটা তো থেকে যায়, নট বি এক্স্যাক্টলি, ক্রিয়েটেড এন্ড নট বি হ্যাঁ ডেস্ট্রয়েড। এক্স্যাক্টলি। গুড এনার্জি বা ব্যাড এনার্জি, মানে পজিটিভ এন্টিটি বা নেগেটিভ এন্টিটি, এন্টিটি বেসিক্যালি এখানে বলি আমরা এনার্জিকে, ওদের তো কোনো ফর্ম হয় না। হ্যাঁ রাইট। তো বেসিক্যালি এটা এনার্জি বেসড। ওই ভূত প্রেত পিশাচ ওইভাবে কিছু হয় না, মানে হ্যাঁ আমরা টার্ম করে তাদেরকে বলি, মানুষরা ওরকম ভাবেই বলি accept আমরা, করেছে, হ্যাঁ এক্সপ্রেস করি ওটা আমরা, বাট অ্যাকচুয়ালি ওদের এক্সিস্টেন্স এনার্জি হিসেবে, ওরা একটা এনার্জি আর কিচ্ছু নয়। 100 বার 100 বার। কারা বেশি এই নেগেটিভ এনার্জির খপ্পরে পড়ে তোমার মনে হয়? দেখ, এখানে ডিপেন্ড করে, প্রথমে বলে রাখি যে রাশি যদি চক্র দেখিস তুই, হ্যাঁ। তার মধ্যে তুলা হচ্ছে সব থেকে হালকা রাশি। হুম। আমারও কিন্তু তুলা রাশি, আচ্ছা। ঠিক আছে। তো বেসিক্যালি রাশির তো একটা ম্যাটার করে, হ্যাঁ সেটা বটে। ঠিক আছে, রাশির একটা ম্যাটার করে, আরও কিছু যেমন ম্যাটার করে, প্রত্যেকটা মানুষের একটা অরা হয়। হ্যাঁ অরা, আমি বলে দিই অরা জিনিসটা কি। অরা হচ্ছে বেসিক্যালি, দেখবি কোনো যদি ভগবানের ছবি দেখিস, ভগবানের মুকুট পরা মাথা, ভগবানের মাথার মুকুটের চারিপাশটা একটা আলোকিত এলাকা থাকে। হ্যাঁ, যেটা আমরা ওই ঠাকুরের পেছনে চাঁদমালা মতন। না, চাঁদমালা জিনিসটা না, চাঁদমালা না, ওই পেছনে যেটা আমরা এটা দিই। হ্যাঁ একটা আলো টাইপের একটা জিনিস থাকে, হ্যাঁ ওটা হচ্ছে ঠাকুরের অরা। সেরকম প্রত্যেকটা মানুষেরই অরা, অরা থাকে, হুম ঠিক আছে। এই অরাটা মানে হচ্ছে, অরাটা মানে কখনো অরা হাই থাকে, কখনো অরা লো থাকে। যখন তুই প্রচণ্ড এনার্জেটিক থাকবি তখন তোর অরা সপ্তমে, তখন তোর হাই অরা। যখন তোর এনার্জি একদম লো থাকবে তখন তোর অরা একদম ডাউন। হুম তো এই যে নেগেটিভ এন্টিটি বল বা নেগেটিভ এনার্জিগুলো আছে, যা আছে সেগুলো যখন তোকে এফেক্ট কিছু ফেলতে পারবে, তখনই ফেলতে পারবে যখন তোর অরা ডাউন থাকবে, আচ্ছা। ঠিক আছে। যখন তোর অরা ডাউন, আরও যেটা ম্যাটার করে গ্রহ নক্ষত্র। তুলা রাশি মানেই যে সে ভূত দেখতে পাবে তার কোনো মানে নেই। মানে নেই, কিন্তু তাও অনেকজনের হ্যাঁ, সাথে তুলা রাশির ক্ষেত্রে কি হয় যে হালকা রাশি তো হাওয়া বাতাসটা লাগে সহজে, আর ভূত দেখা বা এই নেগেটিভ এন্টিটিগুলোকে ফিল করা, এগুলোর জন্য যেমন অরা, হুম প্রথম জিনিসটা দরকার অরা। অরা কীরকম রয়েছে তোর, অরা হাই আছে না লো আছে। হাই থাকলে তুই অবশ্যই কিছু বুঝতে ফিল করতে পারবি, না লো থাকলে ফিল করতে পারবি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্রহ নক্ষত্র, তিথি নক্ষত্র কথা বলে। হুম তো এই সবকটা যার প্যারালালে চলে আসে, তারই এই মানে এদের খপ্পরে, নেগেটিভ এনার্জির খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বেসিক্যালি একটা জিনিস আমি যেটা মনে করি, একটা কথা আছে হিন্দিতে, জৈসি সোচ ওয়েসি স্থিতি। হুম তুই যেরকম ভাববি, হুম তুই যেরকম জিনিস আশেপাশে নিয়ে চলবি, তোর পরিস্থিতি কিন্তু সেরকমই হবে। ঠিক। ওই একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। হ্যাঁ সেরকমই তাই, মানে পূর্বপুরুষরা যেই কথাটার প্রচলন করে একদম 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 একদম, সেটা তো ঠিকই। এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি যারা করে না, তাদের কিছুটা মাইন্ডসেটেরও এই জিনিসটা ঢুকে যায়, এবং কোনো অংশে জানিস তো দাঁড়িয়ে এই জিনিসগুলো তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িয়ে যায় যে পরবর্তীকালে তাদেরকে ওই কাউন্সেলিংয়ের মাধ্যমে ঠিক করতে হয়। আমার দেখা এরকম এরকম কেউ লোক আছে যে এই জিনিসগুলো নিয়ে এতটাই সে মানে ভাবে বা জিনিসগুলো নিয়ে কাজ করে। দেখ, এই জিনিসগুলোকে নিয়ে যারা কাজ করে, মানে আমি যাদেরকে তান্ত্রিকের কথা বলছি, তারা কিন্তু গাত্রবন্ধন করতে পারে। গাত্রবন্ধনটা কনসেপ্ট হয়, গাত্রবন্ধন করে নিয়ে সে তারপরে নিজেদের সে কাজকর্মগুলো করে, মানে যে এন্টিটিকেই সে হ্যান্ডেল করছে সেটাকে হয়তো ভয়ও দেখাতে পারে, ক্ষতি কিচ্ছু করতে পারবে না। তো সবার তো সেটা সেই পাওয়ারটা থাকে না, সবাই সেই নিয়মটা জানে না। তো আমার মনে হয় তারা আছে, তাদের মতো থাক,
তাদেরকে নিয়ে ঘাটানো উচিত না। হ্যাঁ, তোমার জীবনে তাদের একটা কুপ্রভাব পড়ছে, তুমি সেইটার থেকে বাঁচতে চাও, তার জন্য তুমি স্টেপ নিচ্ছ, দ্যাটস ওকে। বাট অনেকে আছে ফ্যাসিনেটিং, মানে দেখি না কি হয়, এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত না। যারা বেশি করে এই জিনিসগুলোকে নিয়ে, তারা কিন্তু খপ্পরে বেশি পড়ে। আমিও একটা টাইমে এরকম ছিলাম। এটা উচিত না, জিনিসটা অ্যাকচুয়ালি উচিত না। থাক না, তারা তারা আছে তাদের মতো থাক না, মানে আরও কিছু তো রয়েছে এখানে দেখার মতো, হুম। জাস্ট লাইক সেরকমই। তো রেসিডেন্সিয়াল যে হরার, ওইটার মানেটা কি? অনেক এই যে ভূত মানে বাড়িতেই রয়ে গেছে, তারপরে অনেকজন বলে যে ছায়া, তুমি যেগুলো বলছিলে হুম যে ফিল করেছো এরকম, তারপরে অনেক কিছু এনার্জি অরা যে রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়াতেও তো থাকে, তো মানে সেটা কি একটু যদি বলো বিস্তারে। অবশ্যই। দেখ, আগেই বলে দিই, রেসিডেন্সিয়াল হরর, এই টার্মটার মধ্যে হররের কিন্তু কোনো জায়গা নেই। আচ্ছা। টার্মটা ইউজ হচ্ছে কেন? ধর আজকে তোর যে স্টুডিওতে আমি এসেছি, এখানে বসে আছি, আমি তুই আড্ডা মারছি, এখানে তোর অনেক কিছু আসবাবপত্র রয়েছে, দেয়াল রয়েছে, সিট রয়েছে, হাবিজাবি অনেক কিছু জিনিস রয়েছে তোর স্টুডিওতে। ধরে নে আজকে দাঁড়িয়ে আমরা এখন কথা বলছি, আড্ডা মারছি, কমপ্লিট হয়ে গেল, এখানে তুই লক করে চলে যাবি, আমিও চলে যাব। দেন তারপরে 10টা বছর এই ঘরটা আনইউজড পড়ে থাকলো, 10টা বছর এই ঘরটা আনইউজড পড়ে থাকলো, কেউ আসেনি ধরে রাখ। 10 বছর পর গিয়ে অন্য কেউ, আমার আর তোর বাদ দিয়ে অন্য কেউ ঘরটা খুলে বসেছে, জাস্ট ধর কোনো কাজ করছে, সে না ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমাকে আর তোকে ফিল করতে পারবে। আচ্ছা, মানে টাইম ট্রাভেলের মতন একটা জিনিস। হ্যাঁ কিছুটা, বাট প্রপারলি টাইম ট্রাভেল নয়। অনেক ক্ষেত্রে কিন্তু ভিজুয়ালাইজ, মানে অনেকে দেখতেও পায়। হ্যাঁ। ধর থার্ড পার্সন যদি কেউ আসে, তার মনে হবে যে আমি তুই, আমার ধর আমাকে এত সে চেনে না, বাট স্টিল সে ফিল করতে পারছে আরও কেউ ওই ঘরটার মধ্যে রয়েছে। বেসিক্যালি এটা কেন হয়? এই জিনিসটাকেই বলে রেসিডেন্সিয়াল হরর। আচ্ছা। যে আজ থেকে 10টা বছর আগে আজকে এই দিনে আমরা বসে আড্ডা মারছিলাম কোনো একটা টপিক নিয়ে, আমার একটা এনার্জি আছে, তোর একটা এনার্জি আছে, সেই এনার্জিগুলো তো মানে পরিবেশে আমরা ছাড়ছি, বেরোচ্ছে। 100 বার। তো পরিবেশে যে এনার্জিগুলো বেরোচ্ছে সেগুলো কেউ না কেউ তো রিসিভ করছে। তোর স্টুডিওতে যে জিনিসগুলো রয়েছে, যে কান হয়, এই এক্স্যাক্টলি দেয়ালের যে কান হয়, বেসিক্যালি ওই এনার্জিগুলোতেই দেওয়ালগুলো কনজিউম করছে। এবং ক্ষেত্র বিশেষে সেই সেই যারা আমাদের এই এনার্জিগুলো কনজিউম করছে, তারা আবার এনার্জিগুলো রিলিজও করে, রিলিজ করতে থাকে। তো পরবর্তীকালে 10 বছর পর যদি কেউ যখন আসবে, সে যদি আমাদের দেখতে পায় বা আমাদের রিয়েলাইজ করতে পারে, তার কারণ হচ্ছে এটাই যে আজকের যে তোর ঘর, তোর স্টুডিও ঘর বল বা অনেকের বাড়ি বল, এই বাড়িতে কত কিছু ঘটনা ঘটে, কত ভালো, কত খুশি, খারাপ, সবের সাক্ষী থাকে, সবের সাক্ষী থাকে একটা ঘর, একটা বাড়ি। তো ভালো করা মানুষ বা খারাপ করা মানুষরা তো চলে যায়, বাড়িটা তো থেকে যায়। 100 বার। সেই বাড়িটার যে এনার্জি, সেই সময় যে একটা খুশির খবর, খুশির আনন্দ, খুশির পরিবেশ থেকে বাড়িটা যে এনার্জি কনজিউম করছে, বা একটা খারাপ খবর, সেই সময় যে এনার্জিটা বাড়িটা কনজিউম করছে, বা বাড়িতে বসে কোনো ষড়যন্ত্র, সেই সময় যে এনার্জিটা সে কনজিউম করছে, সেটা তো সে রিলিজ করবে। 100 বার। পরবর্তীকালে যখন গিয়ে ধর তোর কেউ আসছে, দেখতে পাচ্ছে জিনিসগুলো, সে বলছে ভাই এখানে ভূত আছে, ভাই এখানে এই আছে। অ্যাকচুয়ালি না, পুরোনো দিনের রাজবাড়ি বা পুরোনো দিনের জমিদার বাড়ি তুই বল, এত আমরা জিনিসপত্র দেখি, মানে শুনি বেসিক্যালি যে এটা ভুতুরে রাজবাড়ি, এটা ভুতুরে এই, ভুতুরে ওই। অ্যাকচুয়ালি জিনিসটা নয় সেটা, অ্যাকচুয়ালি এটা রেসিডেন্সিয়াল হররের জন্যই হয়। পুতুল বাড়ি নিয়ে অনেক রহস্য আমরা শুনেছি। দেখ পুতুল বাড়ির ঘটনাটা না, তুই আইরিটলের পুতুল বাড়ির কথা বলছিস। হ্যাঁ, পুতুল বাড়ির ঘটনাটা না অনেকটা মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস। কেউ বলে আছে, কেউ বলেন কিছু নেই। কারণ অ্যাকচুয়ালি দেখা গেলে পুতুল বাড়ির একতলায় এখনো জনবসতি আছে, মানে কিছু লোকজন হয়তো থাকে, আমি প্রপারলি জানি না।
তো দোতলা তিনতলা নিয়ে আমারও ওটা শোনা, মানে বা ইয়েতে শোনা, হ্যাঁ। সেই হিসাবে তো ইয়েতে। দেখ, দেখতে গেলে কলকাতায় ভূতের উপদ্রব প্রচুর, হুম। ঠিক আছে, কলকাতায় কিন্তু ভূতের উপদ্রব প্রচুর। তুই যেমন বল না, এই আমাদের আহিরিটোলা, পুতুলবাড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে রবীন্দ্র সরোবর, হ্যাঁ, রবীন্দ্র সরোবর না, রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন, হ্যাঁ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। রবীন্দ্র সদনে যদি কথাটা বলিস, আমি গিয়েছি বেসিক্যালি, ওটাকে বলা হয় হচ্ছে যে সুইসাইড স্পট। হ্যাঁ, কেউ 5 টাকা দিয়ে টিকিট কেটে সুইসাইড করছে। প্রথমত 5 টাকা দিচ্ছে, এটা খারাপ জিনিস। দ্বিতীয় কথা, সুইসাইড করছে, এটা আরও খারাপ জিনিস। টাকা দিয়ে সুইসাইড করতে আসছে, সুইসাইড করা উচিত না। হুম, এবার যদি তুই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনটা দেখিস, মানে প্রত্যেকটা মেট্রো স্টেশনের তো যে আন্ডারগ্রাউন্ডে যেটা থাকে, যেখান দিয়ে ট্রেনটা যায় বা স্টেশনটা, ওয়ালে অনেক কিছু আঁকা থাকে, ভালো জিনিস, খারাপ, অনেক অনেক কিছু আঁকা থাকে, কিছু নিয়ে কোনো কবিদের ছবি আঁকা হয়েছে, হ্যাঁ, অনেক কিছু আঁকা থাকে। আমার মাথায় এখন অবধি ঢুকলো না রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ওয়াল এগুলো কি আকার এঁকে রাখা হয়েছে। মানে এমন কিছু এঁকে রাখা হয়েছে যেগুলো তুই জাগতিক কোনো ফিগার হতে পারে না। তুলি চালাতে ইচ্ছা করেছে, আমি কারোর মানে কি বলে ওটাকে, ওই শিল্পী সত্তা নিয়ে কোনো প্রশ্ন করছি না, বাট এমন কিছু জিনিস এঁকে রাখা হয়েছে যেগুলো মানুষের বোধগম্য নয়। ওখানের পরিবেশটাই ওরকম, সবাই জানে রবীন্দ্র সদনে সুইসাইড করতে আসে, সুইসাইড করে, তাদের আত্মারা নাকি ঘুরে বেড়ায়, এবং পারিপার্শ্বিক জগৎ পরিবেশটা যা করে রেখেছে, ভাই ভয় পেতে বাধ্য। আমিও গেছি, একটা আলাদা ফিলিং আসে কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আমারও একবার হয়েছে এরকম জীবনে ফিল, সেই জন্য। ঠিক আছে দাদা, তাহলে আজকে যে এই পডকাস্টটা দর্শক বন্ধুদের কেমন লাগলো সেটা তারা লাইক আর শেয়ার আর কমেন্টসে তারা আজকে বুঝিয়ে দিক যে ইন্দ্রজিৎ দার সাথে যে আজকের আমার জীবনের পডকাস্ট, এটা বঙ্গবাসী, এটা এয়ার স্টোরি যেটা হয়েছে, তা আমি চাইবো আরও প্রচুর মানুষরা এটার সাথে আরও বঙ্গবাসীর দর্শক হোক, আরও দেখুন। আর বেল আইকনটা অবভিয়াসলি দাবিয়ে দেবেন, যাতে নোটিফিকেশনগুলো আমরা যখনই ভিডিও ছাড়বো আপনারা আপ টু ডেট থাকবেন। ধন্যবাদ।